হিসাব মোতাবেক নির্বাচন এখনো বেশ দূরে। 2018 সালের শেষ বা 19 সালের শুরুতে নির্বাচন হবার কথা, কিন্তু 4 বছর আগে হঠাৎ করে শক্তি প্রদর্শন করা হেফাজতের সঙ্গে সরকারের ঘনিষ্ঠতা নিয়ে রাজনৈতিক মহলে নানা কৌতূহল তৈরি হয়েছে। ক্ষমতায় থাকা দলটি নিজেদের মধ্যে কাউবার ফার্মের মুরগি ঢুকে পড়া নিয়ে চিন্তিত। অন্যদিকে মাঠের বিরোধী দল বিএনপি বলছে হেফাজতের সাথে আওয়ামী লীগের সখ্যতা দ্বিচারিতার প্রকাশ। তারা বলছে আওয়ামী লীগ কথায় একরকম আবার কাজে আরেক রকম। সমালোচনাগুলো জেঁকে বসেছে বিশেষ করে পহেলা বৈশাখের আগে চট্টগ্রামের চারুকলার দেয়াল কালি দিয়ে ঢেকে দেয়া, মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে প্রশ্ন তুলে তাকে বেশরিয়তি নাম দেয়া, সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য সরানোর ব্যাপারে হেফাজতের দাবির প্রতি সমর্থন, পাঠ্যপুস্তকে পরিবর্তন, কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তরকে মাস্টার্সের সমমানের সনদের ব্যাপারে সম্মতি জ্ঞাপনকে ঘিরে। আগামী নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠ কি এখন থেকেই ঘোলাটে হতে শুরু করেছে? এ নিয়ে আজকের জনতন্ত্র গণতন্ত্র আমি সামিয়া রহমান আছি আপনাদের সাথে, এবং আমার সাথে যারা আছেন দর্শক পরিচয় করিয়ে দিই। আমার সাথে আছেন সলিমুল্লাহ খান, আমার সাথে আছেন মাহবুবুল আলম হানিফ, আছেন মাহফুজুল্লাহ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার সাথে জনতন্ত্র গণতন্ত্রের আলোচনায় যোগ দেওয়ার জন্য। এবং যেটি বলছিলাম, আমি যদি মাহফুজুল্লাহ ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই, কারণ আমরা অনুষ্ঠান শুরুর আগে আপনি বলছিলেন এই যে এই বিষয়গুলো, এবং বাংলাদেশ একসময় আপনার ধারণা যে যেভাবে আফগানিস্তান বা ইরান এক রাতে পরিবর্তন হয়ে গেল, বাংলাদেশও সেই দিকে যাচ্ছে, এবং বিএনপি যেটা করতে পারলো না সেটা আওয়ামী লীগ করে দেখিয়েছে বলে আপনি বলছিলেন। হ্যাঁ, ধন্যবাদ। আপনি শুরুতে একটা কথা বলেছেন যে ঘোলাটে হচ্ছে কিনা রাজনীতি। আমার কাছে মনে হয় যে রাজনীতি আসলে পরিষ্কার হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে তত পরিষ্কার হয়ে আসতেছে। কারণ এক সময় রাজনৈতিক শক্তিগুলোর যেই সমীকরণ বা মেরুকরণ ছিল বাংলাদেশে, এখন দেখা যাচ্ছে যে সেই মেরুকরণটা অনেক বেশি স্পষ্ট। 18 বছর 17 বছর ধরে শুনেছি বিএনপি জামাত, এখন শুনতে হবে বা শুনবো ভবিষ্যতে আরও আওয়ামী লীগ হেফাজত। যে কাজটি আওয়ামী লীগ করেছে, এই কাজটি আওয়ামী লীগ কেন করেছে, কি বুঝে করেছে, এটি আওয়ামী লীগের, আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আওয়ামী লীগের কেউ জিনিসটা জানেন না, বোঝেন না। ধর্মের সঙ্গে রাজনীতি কী সম্পর্ক, এটি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী যিনি বা যিনি আওয়ামী লীগের প্রধান, তিনি ছাড়া অন্য কেউ বোঝেন না। তার পিতাও এটা বুঝতেন। ধর্মের একটা বিরাট একটা ভূমিকা আছে, পৃথিবীর সব দেশেই ধর্ম একটা বিরাট রোল প্লে করে। কিন্তু ধর্মকে আপনি কিভাবে ব্যবহার করবেন, যারা ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে, ধর্মকে জীবন আচরণে ব্যবহার করে খুব প্রবলভাবে, তাদের সঙ্গে কি করে আচরণ করবেন সেটা একটা খুব বড় জিনিস। যেমন ধরেন আপনি এটা কি, অনেক জিনিসের আমাদের এখানে আপনি ব্যাখ্যা দিতে পারবেন না। এই যে যারা ধর্মীয় বিশ্বাসের সঙ্গে যারা প্রবলভাবে বিশ্বাস করে, সারা বছর অনিয়ম করে, দুষ্কর্ম করে, কর্মকাণ্ড করে, নানান রকম করে, হজের মৌসুম আসলে হজের জন্য পাগল হয়ে যায়, হজে যায়, আপনি এটা কী দিয়ে ব্যাখ্যা করবেন? এটা ব্যাখ্যা করা কিন্তু খুব কঠিন ব্যাপার। এটার ইন্টারপ্রিটেশন, এটা কি ইহলৌকিক না পরলৌকিক, এটা একটা। তারপরে হচ্ছে এইটার সঙ্গে যুক্ত হয় যেটা আমাদের এখানে সামহাও রাদার, এটা একটা বাস্তবতা, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে বা আওয়ামী লীগের যারা প্রবক্তা তারা বলছিলেন তারা অসাম্প্রদায়িক, তারা ধর্মীয় রাজনীতি করেন না, তারা ধর্মীয় রাজনীতিকে উৎসাহিত করেন না, এইসব জিনিস তারা সবসময় খুব বড় গলায় বলে এসেছিলেন। এবং তাদের যারা অংশীদার, তারা আজকে যাদের সঙ্গে তারা ঐক্য করছেন তাদেরকে তেঁতুল হুজুর পর্যন্ত বলেছেন। তা আমি সেই তেঁতুল হুজুর যিনি বলেছেন তার সম্পর্কে মন্তব্য করতে চাই না, শুধু দেখতে চাই যে তিনি কতদিন তেঁতুল হুজুরের সঙ্গে সহবাস করেন, মানে মন্ত্রিসভায় কতদিন থাকেন। সৎসাহস থাকলে মন্ত্রিসভা থেকে তার বেরিয়ে যাওয়া উচিত। সেই ক্ষেত্রটি আপনি আজকে তারা এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে যেখানে আপনি জনসমক্ষে তাদের এই অবস্থানকে তারা জাস্টিফাই করতে পারবেন না। একটাই জাস্টিফিকেশান, সেটা হচ্ছে ইলেকশন জাস্টিফিকেশান, যে আর 1 বছর পরে বা 16 বছর পরে ইলেকশন হবে। ইলেকশনের সময় শক্তির খেলাটা, কারণ বাংলাদেশে এটা আজকে বাস্তব সত্য, দুটি দলের বাইরে অন্য যে দুটি দলের রাজনৈতিক ক্ষমতা আছে, এর একটি হচ্ছে আপনার জাতীয় পার্টি, আরেকটি হচ্ছে জামাত ইসলামী, তাদের সঙ্গে যুক্ত হয়েছে আপনার হেফাজত। তাদের যে সংখ্যা যদি হিসাব করেন, অন্য যারা আছে 14 দল বলেন, মহাজোট বলেন, সংখ্যার হিসেবে খুব শক্তিশালী দল বলে মনে করেন? হ্যাঁ, কারণ আমি কেন বলি, বাংলাদেশে আপনি যদি ভোটের পরিসংখ্যান নেন, এটা জনাব মাহবুবুল হানিফ খুব ভালো করে জানেন, অন্তত পক্ষে 60 থেকে 70টি আসন আছে যেখানে ভোটের ব্যবধান 27 থেকে 2700। কাজে ওইসব এলাকায় আবার যারা আজকে তেঁতুল হুজুরের বিরুদ্ধে কথা বলে এতদিন গলা ফাটিয়েছেন, তাদের কিন্তু সেই সব এলাকাতে তাদের কোনো অবস্থান নাই। কাজে ওই এলাকায় আমাকে যদি ভোট খুব সহজভাবেও ম্যানিপুলেট করতে হয়, সহজভাবেও ভোট আদায় করতে হয়, তাহলে ওই শক্তিগুলোর সঙ্গে আমাকে এক ধরনের আতাতে যেতে হবে। মাহবুবুল আলম হানিফের কাছে যেতে চাই। বিএনপি সবসময় জামাতের সাথে সখ্যতাকে তারা ভোটের রাজনীতির হিসাব বলেছে, হেফাজতের সাথে আওয়ামী লীগের যে
সখ্যতার ব্যাপারটি বলা হচ্ছে, অভিযোগ আসছে যে কৌতূহলগুলো তৈরি হয়েছে, সেটি কি আসলে ভোটের রাজনীতির হিসেব নিকেশ? ধন্যবাদ সামিয়া, এবং আপনার মাধ্যমে যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি এতক্ষণ আসলে মাহফুজুল্লাহ ভাইয়ের কথা শুনলাম এবং বেশ কয়েকদিন ধরেই হেফাজতকে কেন্দ্র করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের বক্তব্য শুনে আমার কাছে মনে হয়েছে যে আমরা এই যাবৎকাল যে কথাগুলো বলে এসেছি, যে বিএনপি সবসময় একটা ধর্মকে নিয়ে রাজনীতি করে এসেছে, এখনও সেটাই আবার প্রমাণ হলো তাদের কথাটাই। কারণ আপনারা দেখেছেন যে বিএনপি শুরু থেকেই একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সখ্যতা গড়ে তারা এটাকে নিয়ে ফায়দা লোটার চেষ্টা করেছেন এবং বিভিন্ন সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে এই ধর্মকে নিয়ে নানান প্রোপাগান্ডা চালিয়েছেন। আমরা যদি 2001 সালের নির্বাচনের সময় দেখি, সেই সময় দেখেছি আমরা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া, উনি নিজে বলেছেন যে আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে তাহলে মসজিদে আজানের ধ্বনি শোনা যাবে না, উলুধ্বনি শোনা যাবে, যেটা একেবারে একটা হাস্যকর একটা উক্তি ছিল বলে সকলে মনে করেন। কারণ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, যেকে অনেকে হিন্দুস্তান বলেন, যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ, সেখানেও কোনো মসজিদে উলুধ্বনি শোনা গিয়েছে এরকম কোনো কথা কিন্তু কেউ কখনো শোনেনি। কিন্তু এটা যে নিছক একটা ধর্মীয় প্রোপাগান্ডা করে প্রতিপক্ষকে ঘায়েল করার তার একটা মিথ্যাচার ছিল, সেটা সকলেই জানে। জামাত ইসলামী এই দেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দল। জামাত ইসলামী ধর্মকে ব্যবসা হিসেবে নিয়ে তারা রাজনৈতিক কলকৌশল নিয়ে তারা বিভিন্ন সময় ফায়দা লোটার চেষ্টা করেছেন এবং ধর্মের দোহাই দিয়ে জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই মানুষের মধ্যে নানান সময় অশান্তি সৃষ্টি করেছেন, দাঙ্গা ফেসাদ সৃষ্টি করেছেন এবং 71 সালে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধেও কিন্তু জামাত ইসলামী আমাদের সরাসরি বিরোধিতা করেছিল, সেটা ধর্মের দোহাই দিয়ে। এবং তাদের যে অপকর্মগুলো ছিল, বিশেষ করে হত্যা, অগ্নিসংযোগ এবং নারী নির্যাতন, সেগুলো কিন্তু ধর্মের ব্যাখ্যা দিয়ে বলেছিল। আমরা এমনই শুনেছি যে তারা বলেছিল যে যুদ্ধের সময় নারীরা গনিমতের মাল, সেটাকে ভোগ করা নাকি জায়েজ। এই ধরনের জঘন্য সন্ত্রাসী সংগঠন। কিন্তু হানিফ ভাই, আমি একটা প্রশ্ন একটু করতে চাইছি, মূল প্রসঙ্গে যাব না, আমি মূল প্রসঙ্গে জাস্ট একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই, দর্শকও আবার আছে আমাদের সাথে লাইনে। বিএনপি যেটা এতদিন আপনাদের বিরুদ্ধে অভিযোগ করে এসেছে, বিএনপি না হয় ধর্ম নিয়ে রাজনীতি করছে, আওয়ামী লীগ এখন যেটা করছে সেটি আসলে কি? আমি সেটাই আসতেছি যে বিএনপি আসলে ধর্ম নিয়ে রাজনীতি করে সবসময় রাজনীতি একটা ফায়দা লুটেছে। তারা বিভিন্ন সময় ভোটের ক্ষেত্রে আমরা দেখেছি, নির্বাচনের সময় তারা কিন্তু এই ধর্ম নিয়ে মিথ্যাচার করে আওয়ামী লীগকে প্রো ইন্ডিয়ান হিসেবে বলে এবং আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, সেই হিসাবে আওয়ামী লীগ ধর্মহীনতার দল হিসেবে তারা নানান মিথ্যাচার করে আমাদের দেশে অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত, আমরা ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে তারা কিন্তু ফায়দা লুটেছে। এই সুবিধাটা তারা ভোগ করেছিল। এখন হঠাৎ করে এই যে হেফাজতে ইসলামের বা আমাদের সম্প্রতিকালে যে একটা আলেম মাশাইখদের সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বৈঠক হয়, সেই বৈঠকে কওমি মাদ্রাসার স্বীকৃতির ব্যাপারে একটা এখানে কথা বলেছেন। এই কওমি মাদ্রাসার স্বীকৃতিটা দেওয়া, যে এই কওমি মাদ্রাসাতে প্রায় 15 থেকে 17 লক্ষ ছাত্রছাত্রী যারা লেখাপড়া করছে, তাদের কোনো ভবিষ্যৎ বলে কোনো কিছু ছিল না। আমি সংখ্যাটা শুনলাম আরো বলে বেশি, 1 কোটি 20 লাখ। কওমি মাদ্রাসার একজন এসে বলল আর কওমি মাদ্রাসা, এটা 17 লক্ষ, আমাদের যতটুকু হিসাব আছে 17,000 মাদ্রাসায় 17 লক্ষ মতো ছাত্রছাত্রী লেখাপড়া করছেন। এদের আসলে যেহেতু কোনো সনদ ছিল না, সেই সনদ না থাকার কারণে এদের ভবিষ্যৎটা কী ছিল? লেখাপড়া তারা শিকার পরে এদের মসজিদে ইমামতি করা আর মিলাদ পড়ানো বা ধর্মীয় কাজ ছাড়া তাদের আর কোনো সেই ধরনের পুনর্বাসন, চাকরি পাওয়ার বা কর্মসংস্থানের কোনো সুযোগ ছিল না। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই যে দেশের একটা বৃহৎ একটা অংশ এই ছাত্রছাত্রী তাদের ভবিষ্যৎ, আপনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের এখানে কোনো মানে প্রশ্ন নেই যে এতজন ছাত্রছাত্রী বা শিক্ষার্থীকে অবজ্ঞা করে আসলে সম্ভব নয়। আমি সেটাই বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী শুধুমাত্র এটাই বলেছেন যে তাদের সর্বোচ্চ স্বীকৃতি দেবে এবং একটা বোর্ড গঠনের কথা বলেছেন, যে বোর্ডটা কিন্তু ইতিপূর্বেই বিক্ষিপ্ত আকারে গঠন হয়েছিল, এটাকে এখন একটা বিক্ষিপ্ত না করে একটা ইনফর্ম সাইজে একটা বোর্ড গঠনের কথা বলেছেন। তবে সেই বোর্ডের নেতৃত্ব তো দেবেন শফি সাহেব, আল্লামা শফি, যার সম্পর্কে মানে আমরা তো সমালোচনা করে শেষ। মাহমুদুল ভাই, আপনার কথার মধ্যে আমি ইন্টারাপ্ট করি না, আপনি আমার কথাটা শুনেন, শুনলে আপনার খুব ভালো লাগবে আমার বিশ্বাস। ভালো লাগবে এই কারণে যে আমাদের সঙ্গে এর কোনো রাজনৈতিক সখ্যতাও হয় নাই, বা আমরা এমনও বলি নাই যে হেফাজতের সঙ্গে আমাদের কোনো ঐক্য হয়েছে, কোনো চুক্তি হয়েছে বা কোনো সখ্যতা হয়েছে বা কোনো জোট হয়েছে, কিছুই হয় নাই। শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী এই কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছেন, এতেই বিএনপি এখন নার্ভাস হয়ে গেছেন। কারণ বিএনপি ধরে নিয়েছেন যে তারা যে এতদিন ধরে
যে আওয়ামী লীগ ধর্মবিরোধী দল হিসেবে তারা মিথ্যাচার করে জনগণের কাছে বিভ্রান্তি সৃষ্টি করেছিল, এখন মাননীয় প্রধানমন্ত্রী এই ঘোষণায় যদি এই ধর্মপ্রাণ মানুষ যদি মনে হয় যে না আওয়ামী লীগ, যে কৌতূহল বা সমালোচনাগুলো আসছে সেগুলো বিএনপির নার্ভাসনেস, অবশ্যই, কারণ এটা ছাড়া তো কিছু নাই। বিএনপি যে এতদিন ধরে মিথ্যাচার করে যে ভোটের রাজনীতি করেছিল ধর্ম নিয়ে, সেইটা এখন তারা ভেবেছে, তাদের মনোবলে চিট ধরেছে যে এতে তাহলে হয়তো তাদের এই যে আওয়ামী লীগ যে ধর্ম বিশ্বাসী না, এই ধরনের মিথ্যাচার তার কাজে লাগবে না, সেই কারণেই কিন্তু তারা এখন নার্ভাসে। এখন তারা বলছে যে কদিন পরে জামাতের সঙ্গেও দেখবেন এটি, একটু অপেক্ষা করুন। আছেন আমাদের সাথে সংযুক্ত? হ্যাঁ জি আছি, আমি সাইদুর রহমান বলছি। হ্যাঁ জি, প্রশ্নটি করুন। আমি সাইদুর রহমান বলছি চট্টগ্রাম থেকে। বলুন। আমি প্রশ্ন করতে চাচ্ছি যে আওয়ামী লীগের সাথে আরো 14টা দল যুক্ত আছে, এখন কি হেফাজত ইসলাম কি আওয়ামী লীগের একটা অংশ? সেটির উত্তর বোধহয় মাহবুবুল আলম হানিফ দিয়েছেন। আমি আগেই বলেছি যে হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের কোনো সখ্যতা, আওয়ামী লীগের সঙ্গে কোনো ঐক্য বা কোনো তাদের সঙ্গে রাজনৈতিক কোনো মতাদর্শের কোনো কিছুই হয় নাই। এটা তো আসলে ওই দিনকে শুধু হেফাজতে ইসলামের যে সর্বোচ্চ নেতা আল্লামা শফি শুধু একা ছিলেন না, ওখানে মৌলানা মাসুদ চৌধুরী ছিলেন। আমি কথা বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী যে আলেম মাশায়েখদের সঙ্গে বৈঠক করেছিলেন, সেখানে তো অনেক ধর্ম ভিত্তিক যে দলগুলো ছিল তাদের নেতারাও ছিলেন ওখানে। আমি আপনার কাছে আসছি, কিন্তু আমি একটু কারোর সঙ্গে আমাদের সখ্য নাই। আমাদের এখানে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে মাদ্রাসায় যারা কওমি মাদ্রাসায় লেখাপড়া করছেন, এই বিশাল ছাত্রছাত্রী এদের ভবিষ্যৎটা অন্ধকারে যদি না যায়, সেখানে তাদের একটা ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য আলোর পথে নিয়ে আসার জন্য একটা উদ্যোগ নিয়েছেন। এটা তো আসলে মাননীয় প্রধানমন্ত্রী যে একজন ধর্মপরায়ণ মানুষ, উনি যে সেটা তো ওনার জীবনের বিভিন্ন কর্মকাণ্ডে প্রমাণ করেছেন, আবার এখনও করছেন। আমরা একটা জিনিস বলেছি, আমাদের আওয়ামী লীগের কিন্তু মূল ইতিহাসে ধর্মনিরপেক্ষতা, কিন্তু এই বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই কিন্তু ইসলামী ফাউন্ডেশন তৈরি করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু কিন্তু ইসলামের মান রাখার জন্য মদ, হাউজি এগুলো নিষিদ্ধ করেছেন। তারপরে আমাদের এই যে টঙ্গীর বিশ্ব ইজতেমার যে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জামায়াতের জায়গা, সেটাও বঙ্গবন্ধু দিয়েছেন। কাকরাইলের মসজিদে ওখানে সেটাও বঙ্গবন্ধুর হাতে করা, এবং পরবর্তী পর্যায়ে ইসলামের জন্য যা কিছু করেছেন সেটা কিন্তু আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা করেছেন। এর ভিতরে যারা ছিল, বিএনপি জামাত যারা রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, যারা ধর্মকে নিয়ে ফায়দা লড়েছেন, তারা কিন্তু ইসলাম ধর্ম বিকাশের জন্য কোনো কিছু করেছে। আমরা কিন্তু সবসময় জেনে এসেছি ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এবং ধর্ম নিরপেক্ষতা সংবিধানের মূলনীতি ছিল। আমি একটু সলিমুল্লাহ খান আপনাকে একটু জানতে চাইছি, যে ঘটনাগুলো পরপর ঘটছে, সনদের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নেই। এত সংখ্যক শিক্ষার্থীকে বঞ্চিত করে আসলে দেশে এগোতে পারবেন, এবং তাদেরকে শিক্ষায় শিক্ষিত করতে হবে, সেটি সংস্কার করেই হোক বা যেভাবেই হোক, ভাষা যেটি উর্দু না হয়ে বাংলায় শিক্ষা দেওয়া হোক বা আরবিতে দেওয়া হোক, সেটা তাদের ব্যাপার, সে বিষয়ে সংস্কারের প্রয়োজন আছে। সেখানে আমি আসবো, সেই প্রসঙ্গে আসবো, যে সেখানেও তো আমাদের হস্তক্ষেপের ব্যাপারে প্রশ্ন তোলা হয়েছে। কিন্তু আমার কাছে আপনার কাছে যে প্রশ্নটা, সেটা হচ্ছে চারুকলার দেয়ালে কালি দিয়ে ঢেকে দেয়া, মঙ্গল শোভাযাত্রার বিষয়ে প্রশ্ন তোলা, তারপরে হচ্ছে ভাস্কর্য সরানো সুপ্রিম কোর্টের চত্বর থেকে, এবং পরপর এই ঘটনাগুলো কি আসলে এক সূত্রে গাঁথা? এটা আপনার প্রশ্নের মধ্যে তো উত্তর আছে। আপনি বলতে চাচ্ছেন এক সূত্রে গাঁথা, তাহলে আমাকে দেখাতে হবে আমি সুতাটা কোথায় সেটাই দেখতে হবে। সেটা হচ্ছে এইটাকে আমরা বাংলায় বলি রক্ষণশীলতা, কেউ কেউ তাকে প্রতিক্রিয়াশীলতাও বলেন। আমাদের দেশের একটা বিশাল জনগোষ্ঠী মনে রাখতে হবে, এটা কৃষক জনগোষ্ঠী। এই কৃষকদের যেটাকে বলে ট্রেডিশনাল ইন্টেলেকচুয়াল, আন্তোনিও গ্রামসি যাদের বলেন, আমাদের মৌলভী সাহেবরা হলেন তাই। কিন্তু আমরা যারা তথাকথিত অর্গানিক ইন্টেলেকচুয়াল হতে চাই, দেশের মানুষের স্বার্থের প্রতিনিধিত্ব করতে চাই, তাদেরই সন্তান হিসেবে আমরা কিন্তু ইউরোপীয় শিক্ষা গ্রহণ করেছি। ওরা যে কোনো কারণে হোক ইউরোপীয় শিক্ষা গ্রহণ করতে চাননি। এর ফল দাঁড়িয়েছে, আমি বেশি দূরে যাব না, 1857 যখন ভারতে, যেটাকে আমরা বলি প্রথম স্বাধীনতা সংগ্রাম, তাতে দেখা গেল অনেক মৌলভী সাহেবরা অংশগ্রহণ করেছিলেন। তারপরে তারা এর 10 বছর পরে উত্তর ভারতে সাহারানপুর জেলা, উত্তরপ্রদেশ, দেওবন্দ নামক জায়গা, তারা যে দারুল উলুম বলে বিশ্ববিদ্যালয় তৈরি করলেন, সেইটা সারা ভারতে তারা বললেন যে মুসলমানদের পরিচয়টা রক্ষা করার জন্য, ইংরেজি শিক্ষাতে যেন তারা হারিয়ে না যায়। এইটা করার 10 বছরের কম সময়ের মধ্যে স্যার সৈয়দ আহমদ আলীগড়ের অ্যাংলো ওরিয়েন্টাল মোহামেডান কলেজ, যেটা এখন আলীগড় বিশ্ববিদ্যালয়, 1921 থেকে এটা বিশ্ববিদ্যালয় হয়েছে। তারপরে আরো একটা প্রতিক্রিয়া হলো, এটা লোকে নদওয়াতুল উলেমা কি বলে, লখনৌতে হয়েছে, নদওয়া বলি আমরা। তারপরে দিল্লিতে জামিয়া মিল্লিয়া হয়েছে। এইগুলো থেকে বোঝা যায় উদ্বেগটা কোথায়। আমাদের বাংলাদেশ অন্তত এই শিক্ষার দিক থেকে উত্তর ভারতের উদাহরণগুলি অনুসরণ করত, কিন্তু তারা যে শিক্ষাগুলো দিচ্ছে, তাদের দুটো জিনিস আছে। একটা হচ্ছে তারা এক বিষয়ে আনকম্প্রোমাইজিং অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট ছিলেন। যেমন আলিগড়ের
আপনার দেওবন্দের প্রথম ব্যাচের ছাত্র হচ্ছে জানি পরবর্তীকালে শেখুল হিন্দ হয়েছিলেন মাহমুদুল হাসান মৌলানা, যাকে ব্রিটিশ গভর্নমেন্ট অ্যারেস্ট করেছিল এবং মালটায় বন্দি রেখেছিল। এই জন্য আলিগড়ের লোকেরাই কিন্তু মহাত্মা গান্ধীকে প্রথমে আনেন, এগুলো আমরা সবাই জানি। এবং মহাত্মা গান্ধীর সমর্থনে কিন্তু জামিয়া মিল্লাহ ইসলামী হয়। এই ঐতিহ্য থেকে বর্তমানে বাংলাদেশের মৌলভী সাহেবরা যারা দেওবন্দ অনুসারী, তারা অনেকটু সরে গেছেন। তারা অনেকটা ব্যক্তিগত উন্নতির মাধ্যমে মানুষের ধর্মীয় মুক্তির চিন্তা করেছেন। এই কথাটা যদি আমি মনে রাখি তাহলে বুঝতে পারবেন তারা অনেকেই পুরনো ধ্যান ধারণার মধ্যে এখনো বন্দী আছেন। সেইটাকে যদি আপনি এখন সমস্যা হচ্ছে আপনি সেটাকে কিভাবে মোকাবেলা করবেন। মনে আছে জিয়াউর রহমানের আমলের শেষের দিকে হাফিজি হুজুর রাজনীতিতে নেমেছিলেন, হাফিজ হুজুর অনেক ভোটও পেয়েছিলেন। তো তখন থেকে এই যে আল্লামা আহমদ শফি পর্যন্ত, এইটাকে যদি সহজ ভাষায় বলি, এটা হলো রক্ষণশীল ধর্মীয় বুদ্ধিজীবীদের সংগঠন। তারা অনেক সময়, কিন্তু একটা কথা আমি মনে করিয়ে দিতে চাই, 1954 সনে যুক্তফ্রন্ট মুসলিম লীগকে পরাজিত করেছিল তৎকালীন পূর্ব বাংলায়। সেই যুক্তফ্রন্টের 3টা দলের মধ্যে একটা ছিল এই হেফাজতের পূর্বসূরি নেজাম ইসলাম। তখন ফজলুল হকের কৃষক প্রজা পার্টি, সরওয়ার্দী ভাসানী মুজিবের আওয়ামী লীগ এবং এই নেজাম ইসলাম, তারাই ছিল ঐক্যবদ্ধ যুক্তফ্রন্ট। আমি বলছি যে ইস্যুর উপর ভিত্তি করে তখন পাকিস্তানের বিরুদ্ধে অথবা জাতীয় শোষণের বিরুদ্ধে পূর্ব বাংলার যে জাতীয় আন্দোলন, তাতে কিন্তু এই মৌলভী সাহেবরা সমর্থন দিয়েছিলেন। কিন্তু আপনি নিজেই বলছেন যে তাদের মূল আদর্শ থেকে হেফাজত অনেক সরে গেছে। আমি তো বলছি তারা 1945-এর আগে পর্যন্ত যে পরিমাণ ব্রিটিশ বিরোধী ছিল, একটা উদাহরণ, তারা পাকিস্তান সমর্থন করেনি। যেমন মৌলানা হোসাইন আহমদ মাদানি, যিনি ছিলেন দেওবন্দের নেতা অধ্যক্ষ, তিনি কবি ইকবালের সাথে ঘোরতর বিতর্কে লিপ্ত হয়েছিলেন 1930-এর দশকের শেষে। কি জন্যে? তারা বলছিল পাকিস্তান হলে ভারতের মুসলমানের সর্বনাশ হবে, এটা তার আদর্শ। আমি বলছি তারা, তাদের প্রধান রাজনীতি ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরোধিতা করা। কিন্তু মুসলিম সমাজের মধ্যে তাদের ভূমিকা দুর্ভাগ্যজনকভাবে অনেকেই, তারা তখন হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য রচনা করেছিলেন সেটা কিন্তু এখন সরে গেছে। আমি এটাই বলছি, আপনি যদি সত্যি আন্তরিকভাবে ব্রিটিশ বিরোধী হন তাহলে আপনাকে হিন্দু মুসলমানের ঐক্য রক্ষা ছাড়া কোনো উপায় নাই। খেলাফত এবং অসহযোগ আন্দোলনের যে যুগটার কথা আমরা বলি, নজরুল ইসলাম যখন প্রথম কবিতা লিখতে শুরু করছেন 1920, 21, 22-এর কথা বলছি, মহাত্মা গান্ধীকে নেতৃত্বে আসীন করেছে এই খেলাফতের মৌলবীরাই। আমি আপনার কাছে একটু জানতে চাই, সেই রাজনীতি থেকে তারা পরে কেন সরে গেল? পাকিস্তান আমলের 50-এর দশকেও এরা পাকিস্তানের শোষণের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু 60-এর দশক থেকে তারা পাকিস্তানবন্দী রাজনীতিতে চলে গেল। এইখানে ইসলাম কিন্তু কোনো রাজনীতির বিষয় ছিল না। কিন্তু আমরা বাংলাদেশ হওয়ার সময় শুনেছি কি বাংলাদেশের ইসলাম থাকবে না, কিন্তু বাংলাদেশ হয়েছে, কিন্তু এখন ইসলাম আরও যেন শক্তিশালী হচ্ছে। আপনি যে বললেন যে মাহবুব আলম হানিফ সাহেব বললেন ইসলামিক ফাউন্ডেশনের কথা, এটা তো পাকিস্তান আমলে তৈরি হয়েছিল ইসলামিক একাডেমি নামে। বদরুদ্দিন উমরের বাবা আবুল হাসিম সাহেব এটা করেছিলেন, তিনি পশ্চিমবঙ্গ থেকে এসে। অনেক কাহিনী আছে। আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশে মানুষ ইসলাম ধর্ম এবং বাংলাদেশকে পরস্পর বিরোধী হিসেবে দেখে না, এইটা হচ্ছে সমস্যা আমাদের এখানে। তথাকথিত বাংলাদেশে অবশ্যই ইসলাম ধর্ম এবং মানুষ পরস্পর বিরোধী হিসেবে দেখে না, কিন্তু যে মাদ্রাসাগুলোতে অবশ্যই তাদেরকে মূলধারায় ফিরিয়ে আনতে হবে। কিন্তু যেখানে প্রশ্ন আছে যে জাতীয় পতাকা উত্তোলন করা হয় না বা জাতীয় সঙ্গীত গাওয়া হয় না, আমরা এই বিষয়ে 30 সেকেন্ড সময় দেন। আমি বলি, এই মৌলভী সাহেবরা সম্পূর্ণ রাজনীতিতে সক্রিয় ছিলেন 60-এর দশকে, নির্বাচনে অনেকে অংশগ্রহণ করেছিলেন 70-এ। যার উপর ভিত্তি করে পাকিস্তানের গোয়েন্দা বাহিনী ভবিষ্যৎবাণী করেছিল আওয়ামী লীগ হয়তো বড় জোর 100 সিট পেতে পারে, কিন্তু তাদের এই ভবিষ্যৎবাণী ব্যর্থ করে দিয়ে বাংলাদেশের মানুষ সবাই আওয়ামী লীগকে ভোট দিয়েছিল এই মৌলভী সাহেবদের সম্পূর্ণ প্রচারণা এবং ওপেন অবাধ নির্বাচন অংশগ্রহণ করা সত্ত্বেও। এই জন্য আমি বলছি, মানুষ কত ধানে কত চাল এটা জানে। তখন তারা যতই প্রচার করুক না কেন, এই সমস্ত হেফাজতি মৌলানাদের পূর্বসূরীদের প্রচারণা কিন্তু মানুষ শোনেনি। মৌলভী সিদ্দিক আহমেদ, মৌলভী ফরিদ আহমেদ, এরা সবাই প্রচার করতো যে বাংলাদেশ হওয়ার মানে আওয়ামী লীগ জিতলে ইসলাম চলে যাবে। মানুষ কিন্তু তাদের সেই প্রচারণায় কান দেয়নি, কারণ মানুষের উদ্বেগ ছিল পাকিস্তানি নির্যাতন এবং অমর্যাদা শাসন থেকে নিজেদের স্বায়ত্তশাসন দরকার ছিল। কত ধানে কত চাল বুঝে, কিন্তু আমাদের এখানে একটা বিষয় আছে যেটা আমি একটু মানে ডিফার করতে চাই। সলিমুল্লাহ খান 1857 সালের প্রথম স্বাধীনতার যুদ্ধের কথা বলেছেন, সেই সময় কিন্তু হিন্দু মুসলমান যৌথভাবে লড়াইটা করেছে, এবং ওই লড়াইয়ের ব্যর্থতার পরে বা এরপরে ইংরেজদের সকল আক্রমণ পরিচালিত হয়েছে মুসলমানদের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে নয়, যে কারণে মুসলমানরা পরবর্তী পর্যায়ে আত্মপরিচয়ের স্বার্থে আরও অনেক কাজ করেছে। উনি 1954 সালে নির্বাচনের কথা বলেছেন, নিজাম ইসলামের কথা বলেছেন, তখন সেটা ছিল ন্যাশনাল কোশ্চেন। আর আজকে
তখন ন্যাশনাল কোশ্চেনটা ছিল এখানকার এই অঞ্চলের মানুষের অধিকার সংরক্ষণের জন্য। আজকে কিন্তু ওই ন্যাশনাল কোশ্চেনটা এখন পরিবর্তিত হয়ে রিলিজিয়াস কোশ্চেনে পরিণত হয়েছে। আজকে এখানে রিলিজিয়ন দিয়ে কিন্তু সমস্ত আইডেন্টিফিকেশান করা হচ্ছে। না হলে আপনি আমাকে বলেন যে আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যে লেখা থাকে না কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না? এটা কেন বলতে হয়? কি কারণে বলতে হয়? কেন বলছেন তারা? এটা বলতেছি কারণ এই যে তার মানে কি, মিথ্যাচার করে আসছে, আওয়ামী লীগকে যে ধর্ম বিরোধী একটা দল হিসাবে মিথ্যাচার করে জনগণের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, সেটার কারণে বাধ্য হয়ে বলছি। না মাহফুজুল্লাহ ভাই, আমার কথাটা শেষ করতে দেন, এটা একটু শেষ করি। আমি বলছি যে বাংলাদেশের মানুষ চিরকালই ধার্মিক ছিল, 1954 সনও ধার্মিক ছিল, 1970 ধার্মিক ছিল, আজও ধার্মিক আছে। তাহলে কি বদলেছে? আপনার রাজনৈতিক ইস্যু বদলেছে। আমি তাই বলছি। তো আমি বলছি ইংরেজরা যখন একতরফাভাবে মুসলমানদেরকে দোষারোপ করতেছিল, তখন দেওবন্দি মৌলানারা একদিকে সরে গিয়ে বলে আমরা ইসলামকে ঘরের মধ্যে রক্ষা করব, আর স্যার সৈয়দ আহমদ বলকে ইংরেজদের প্রশংসা করা। এবং স্যার সৈয়দ আহমদ সংবিধানের মূল নীতি ছিল। স্যার সৈয়দ আহমদ হিন্দু মুসলমান বিরোধের পক্ষে ছিলেন না, কিন্তু তিনি দেখলেন যে ইংরেজদের সাথে সহযোগিতা না করলে মুসলমানদের অস্তিত্ব থাকবে না, উনি মনে করেছেন সেটা। তাদের উভয় পর্যন্ত আবার আপোষ হয়েছিল। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি, 1910 সনে দেওবন্দি মৌলানারা এবং আলিগড়ের অভিজাত শ্রেণীর লোকেরা, জমিদারের ছেলেরা, তারা একটা বৈঠকে বসছিল, আমরা পরস্পরের সাথে মত বিনিময় করব। সেই অনুসারে আলিগড়ের 2 জন ছাত্র আপনার দেওবন্দে এসে পড়াশোনা করছিল। তারা ব্রিটিশের গোয়েন্দা ছিল এবং তারা শেখুল হাদিস মাহমুদুল হাসানকে ধরিয়ে দিয়েছিল। আমি চাই এই বাংলাদেশ উচ্চ শ্রেণীর রাজনীতি এবং নিম্ন শ্রেণীর রাজনীতি এটাও জড়িত ভারতের স্বাধীনতা সংগ্রামে। এখন বাংলাদেশ হওয়ার পর আপনি যেটা বলছেন ক্লাস কোয়েশ্চেন এখন আবার হাজির হয়েছে। সেই বিষয়টা তো দর্শক ফোনটা নিয়ে নেই। দর্শক আপনি নাম বলে প্রশ্ন করুন। আচ্ছা, আমি কাজী ইহসান গেন্ডারিয়া ঢাকা থেকে বলছি। জি বলুন প্লিজ। আমি মাহবুবুল আলম হানিফ ভাইকে আমি একটা প্রশ্ন করছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে তো একটা প্রচার সব সময় ছিল যে আওয়ামী লীগ ইসলাম বিরোধী একটা দল, ইসলাম বিদ্বেষী দল। এখন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যখন হেফাজতে ইসলামের যে সনদটা মেনে নিলেন, এর ফলে বিএনপিকে একটা আশঙ্কা আছে যে এই যে একটা ছিল তাদের যে একটা অভিযোগ, এই অভিযোগটা এখন আর খুব একটা ধকে টিকবে না, সাধারণ মানুষ জেনে যাবে যে আওয়ামী লীগ আসলে ইসলাম বিরোধী দল নয়। হ্যাঁ, এবং এটা কি তাদের ভোটের উপর প্রভাব পড়বে? এটাই কিন্তু মাহবুবুল আলম হানিফ বলার চেষ্টা করছেন এতক্ষণ ধরে। আওয়ামী লীগ পেয়ে যাচ্ছে, এটা কি বিএনপির এখন আতঙ্কে আছে? এটাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটাই এতক্ষণ ধরে উনি বলছিলেন। প্রথমেই বলেছিলাম যে বিএনপির আসলে মনে বলে চিট ধরেছে, তারা ভীষণ নার্ভাস হয়ে গেছে যে এতদিন যে আওয়ামী লীগের বিরুদ্ধে এই ধর্ম নিয়ে মিথ্যাচার করে জনগণকে কিছুটা হলো বোকা বানিয়ে যে ভোটের ফায়দা লুটতো, সেইটা মনে হয় এখন আর সামনের দিনে হয়তো ভবিষ্যতে কঠিন হবে বলেই তাদের মধ্যে একটা প্রশ্ন আছে। বিএনপি প্রচার করতে আওয়ামী লীগ ধর্ম বিরোধী দল, সেই বিএনপিকে দেখানোর জন্য কেন হেফাজতে ইসলামের সাথে, যে হেফাজতকে যদিও তাদের একটা ঐতিহ্য রয়েছে, কিন্তু আপনি নিজে বলছিলেন যে তারা তাদের মূল চিন্তা থেকে, অনেক ভাবনা থেকে অনেকখানি সরে গেছে। এখন যারা হেফাজতে ইসলাম, আমরা 2013 সালেও তাদেরকে দেখেছি, সেই হেফাজতের সাথে আসলে আরেকটু পিছনে যান না কেন? 2006 সালের জানুয়ারি মাসে মরহুম আব্দুল জলিল সাহেব যে এগ্রিমেন্ট করেছিলেন, সেটা কেন করেছিলেন? সেটা খেলাফত মজলিস। হ্যাঁ, সেটা কেন করেছিলেন? আমি ওই দিকে যাই না, সেটা ভেঙে গেছে, কিন্তু করেছিলেন কেন? দেখুন যে আমাদের সেই সময় যে আমাদের যিনি করেছিলেন সে মরহুম আব্দুল জলিল সাহেব, উনি যেহেতু নেই, অতএব এই জবটা উনি দিতে পারেন। তবে আমরা এটাকে ওন করে নেই, এটা তো পরে সঙ্গে সঙ্গে বাতিল করা হয়েছিল। এটা আমি আমি সেটা বলছি যে আওয়ামী লীগ তো আসলে হেফাজতের সঙ্গে কোনো সখ্য করে নাই। এখানে এই প্রসঙ্গটা আসতেছে কেন? এটা বিএনপি আসলে একটা মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত বানার চেষ্টা করছে। আমি বারবারই বলেছি যে যেদিনকে মাননীয় প্রধানমন্ত্রী আলেম মাসায়েখদের একটা মিটিংয়ে সমাবেশে ওখানে বক্তব্য রেখেছিলেন, সেখানে কি শুধু হেফাজতই ছিল না, সেখানে কিন্তু আরো অনেক ইসলামিক দলগুলো ওখানে ছিল। মাওলানা মাসুদ্দিন চৌধুরী কি হেফাজত ইসলাম করে? উনি তো করেন না। উনি শোলকিয়া ঈদগাহ ময়দান ওখানে ইমাম, সবচেয়ে বড় জমাদার ফরিদউদ্দিন মাসুদের কথা বলছেন। আমি বলছি সে তার হেফাজত করে না। এরকম আরো অনেকে ওখানে ছিলেন, যেমন আমাদের গহরডাঙ্গা মাদ্রাসার ওখানে যে প্রিন্সিপাল ছিলেন তিনিও ছিলেন। এরা তো ধর্ম কি বাংলাদেশের রাজনীতির এখন নিয়ন্ত্রক হয়ে গেছে? আমরা তো সেটাকে ভাবি না, আমরা সেটা ভাবি না। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা এটা ভাবে, বিএনপি ভাবে বলেই কিন্তু তারা ঘুরে ফিরে নিজেরাও যেমন ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে সখ্য করে রাজনীতি চলে এবং তারা অন্যকে ধর্ম দিয়ে ঘায়েল করতে চায়। আমরা আওয়ামী লীগ কখনো সেটা ভাবে না। মাননীয় প্রধানমন্ত্রী এখানে কোনো রাজনীতি করে নাই। আমি বারবারই বলেছি যে এই দেশটাকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ভাবে। আজকে দেশটাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন। দেশের যে সকল সেক্টর উন্নয়ন হচ্ছে
তাহলে এই উন্নয়নের ধারার মধ্যে কেন একটা দেশের বড় অংশ, আমি শেষ করেছি, আমি দেশের একটা কেন বড় অংশ তারা অন্ধকারে কেন থাকবে, তাদের ভবিষ্যৎটা অন্ধকারে কেন যাবে? মাননীয় প্রধানমন্ত্রী সেই চিন্তাই করেছেন যে ওই প্রায় 17 লক্ষ কওমি মাদ্রাসার ছাত্রছাত্রী যারা লেখাপড়া করছে এদের জীবনটার ভবিষ্যৎ আমরা গণমাধ্যমে যেটা পড়লাম তারা যে জামাত যারা করে তারাও তো অন্ধকারে থাকে, তাদের সম্পর্ক বলা হয় জামাত ইসলামী, জামাত ইসলামী বলছি যে তারা তাদের যে ফলোয়ার বা তাদের যে কর্মী আছে তারা সব মাদ্রাসার ছাত্রছাত্রী নয়, তারা ইউনিভার্সিটির পড়া, যদি রাষ্ট্রীয় ইউনিভার্সিটি চট্টগ্রাম দেখি এখানে আসে, তারা এটা সাম্প্রতিক আলোচনা, তাদের আইডিওলজিটা হলো একটা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং আপনি নিজে একজন মুক্তিযোদ্ধা, সেই অ্যাঙ্গেলে যেটা বলছেন যে একটা অন্ধকার জনগোষ্ঠী গেছে, এখন আর মাহফুজুল্লাহ ভাই সেটা ভাবেন না। আচ্ছা ঠিক আছে, একটা আপনিও আর এখন স্বাধীনতা ভাবেন না, আপনি এখন ধর্মে চলে গেছেন, সেটা অন্য জিনিস। আমি বলছি যে উনি বলছেন যে একটা অন্ধকার গোষ্ঠীকে সামনে নিয়ে আসা, তো জামাতকেও তো অন্ধকার গোষ্ঠী বলা হতো, জামাতকেও অবস্কিউন্টরিস্ট বলা হতো ফোর্সেস হিসাবে, তো তাদেরকেও সামনে নিয়ে আসেন। জামাত যে অপরাধগুলো করেছে, জামাত দিয়ে 71-এর যে মানবতার বিরোধী অপরাধগুলো করেছে, গণহত্যা, নারী নির্যাতন লুণ্ঠন করেছে, আজ পর্যন্ত তারা সেটা স্বীকার করে নাই, তার জন্য তারা অপরাধ অনুতপ্ত হয় না, ক্ষমা প্রার্থনা করে না, 1 নম্বর। 2 নম্বর, জামাত এখনো পাকিস্তানের রাজনীতি করে। আপনি দেখেন, আমি এই জায়গায় আমাকে বলতে হবে প্লিজ, আমি একটু বলি, আমরা যখন দেখলাম যে কসাই কাদের মোল্লা, জামাতের এই যে আমির মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদের যখন ফাঁসির রায় হলো, বিচারে রায় কার্যকর হওয়ার পরে আপনি দেখেছেন পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব হয়েছে। পার্লামেন্টে ওখানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নেসার আহমেদ বলেছেন, প্রথমে কাদের মোল্লার যখন রায় ফাঁসি কার্যকর হলো তখন বললেন যে আব্দুল কাদের মোল্লা মৃত্যুর আগ মুহূর্তে পর্যন্ত পাকিস্তানের সৈনিক ছিলেন। তো পাকিস্তানের সৈনিক ছিলেন 73 সালে, রাজাকার ছিল, কিন্তু আজকে স্বাধীনতার 44 বছর পরে হেফাজত সম্পর্কে এইসব কথাবার্তা আমরা শুনেছি। মাহবুবুল আলম হানিফ রাগ না করলে আমি প্রশ্ন তুলতে চাই। আমার স্মৃতি যদি আমার সাথে মানে ভুল না হয়, স্মৃতি যদি আমার বিরুদ্ধে না যায়, আমার যতদূর মনে আছে একসময় আপনি বলেছিলেন যে আমাকে ফিল্টার করে আওয়ামী লীগে ঢুকাতে হবে, এই জাতীয় একটা বক্তব্য, এবং আপনাকে এটা প্রশ্ন করেছিলাম আমি, তখন আমি আরেকটা আমি বলেছিলাম যাদের বয়স 50-এর নিচে আছে, এখন যারা স্বাধীনতা যুদ্ধের সময় যাদের জন্ম হয় নাই বা যাদের ওই সময় হয়তো তাদের সেই এটা ছিল না, হয়তো 2-3 বছরের, তারা যারা জামাত করছে, আমি তাদেরকে বলেছিলাম তোমরা কেন জামাত করতেছো, তোমরা এই যুদ্ধাপরাধীদের দায়ভার কেন নেবে, তোমরা এই দল ছেড়ে তোমরা প্রগতিশীল রাজনীতির ধারায় চলে আসার জন্য আমি তাদেরকে বলেছিলাম। আমি এখনো বলছি যে আপনি দেখুন, এই যে আজকে মতিউর রহমান নিজামী মারা যাওয়ার পরে পাকিস্তান থেকে তাকে নিশানি পাকিস্তান খেতাব দেওয়া হয়েছে, মরণোত্তর সর্বোচ্চ খেতাব, এটা কি মিন করে? তার মানে এগুলো যে এখনো পাকিস্তানের সৈনিক হিসেবে কাজ করছে এই জামাত ইসলামী, এটা তো প্রমাণিত। সেই জামাতকে সঙ্গে নিয়ে বিএনপি যদি মনে করেন যে বাংলাদেশের স্বাধীনতার চেতনা বাস্তবায়ন করবেন, এটা তো মিথ্যাচার ছাড়া কিছু না। আমার দলের নেতা এই ধরনের কথা, কিন্তু এই ধরনের কথাবার্তা আমরা 5ই মের পরে শুনেছি হেফাজত সম্পর্কে, এই একই রকমেরই মানে ভাষা ছিল যখন মানে আপনার এখানে জমায়েত হয়েছিল। এই যে বললাম ভালো, কারণ আওয়ামী লীগের সঙ্গে তো আওয়ামী লীগের ট্যাকটিক্সটা খুব ভালো, এই জন্যই আওয়ামী লীগের সেক্রেটারি সাহেব 2টা তত্ত্ব সামনে এনেছেন। কতখানি নার্ভাস হয়ে গেছে আমি এটাই দেখছি, আওয়ামী লীগের রাজনীতির সম্পর্ক নেই, একটা হচ্ছে কাওয়া তত্ত্ব, আরেকটা হচ্ছে ওই যে আপনার মানে ফার্মের মুরগি তত্ত্ব। কাওয়া তত্ত্ব এনেছেন তারা এই জন্য যারা খুব বেশি লোককে অপছন্দ করে। কাক কি করে? কাক তো সমস্ত ময়লা পরিষ্কার করে শহরে, খুব বেশি ময়লা যেগুলো আছে ওগুলোকে বাদ দিয়ে বাকিগুলোকে নিয়ে নেবে আওয়ামী লীগ, দেখাবে যে না আমরা আসলে ওইরকম না। আর ফার্মের মুরগি হচ্ছে ওদের মধ্যে যেগুলিকে নিয়ে আসবে সেগুলিকে খাইয়ে তাজা মোটা করে সামনের লড়াইতে সামনে নিয়ে যাবে। আজকেই আমাদের একটা এই পার্টি অফিসে মিটিংয়ের পরে আমাদের সংবাদ সম্মেলনে আমাদের মাননীয় সেক্রেটারি সাহেব, যিনি এই কাওয়া তত্ত্ব বা এই ফার্মের মুরগি তত্ত্ব দিয়েছেন, তাকে সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন। উনি বলেছেন দেখ একটা জনসভাতে অনেক লোক 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকে, তা আমি অনেক সময় রিক্রেশনের জন্য এই সময় একটু ফান করে কথাটা বলি, এগুলোকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। ওই এটা কাদের ভাই বলেছেন এটা আমার মনে হয় যে আজকের ওনার সংবাদ সম্মেলনের ফুটেজটা নিলে পরে এটা দেখতে পাবেন। আচ্ছা আমি একটা প্রশ্ন করতে চাই, এটা নিয়ে কথা বলার কিছু নেই। আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে ও দর্শক একজন আছে বোধহয়, ফোনটা নিয়ে তারপর আপনাদের কাছে প্রশ্নটা করি। দর্শক নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি নয়ন নওগাঁ থেকে বলতেছিলাম। জি বলুন। তো আপু এখানে যে আলোচনাটা হচ্ছে, তো মূলত এটা কি মানে শুধু কি কওমি মাদ্রাসা নিয়ে না আলিয়া মাদ্রাসাটাও নিয়ে? আমি এটা জানতে চাচ্ছি যে আলিয়া মাদ্রাসার যে স্টুডেন্টদেরকে বের হচ্ছে, প্রধানমন্ত্রী উনি আমাদের
কেটে গেছে বোধহয়, কেটে গেছে। আমরা এখানে আসলে কওমি মাদ্রাসার ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম, অন্যান্য মাদ্রাসা নিয়ে আলোচনা করছিলাম না। যে প্রশ্নটা এসছে যে কওমি মাদ্রাসার শিক্ষা পদ্ধতি, শিক্ষাদান পদ্ধতি, তারা যুগের সাথে নিজেদেরকে আধুনিকভাবে সংস্কার করছে কিনা, তাদের সিলেবাস, তাদের যেখানে পতাকার প্রশ্ন আসছে বা জাতীয় সঙ্গীতের প্রশ্ন আসছে বা শিক্ষক নিয়োগের ব্যাপারটি আসছে, সেখানে বলা হয়েছে, আমরা যেটা গণমাধ্যমে দেখলাম যে প্রধানমন্ত্রীর কাছে তারা আবেদন করেছে এভাবে যে তারাই এটা নির্ধারণ করবে, তারাই সিদ্ধান্ত নিবে এবং প্রধানমন্ত্রী বা সরকারের পক্ষ থেকে একটা ডিসিপ্লিন বা শৃঙ্খলা তারা মেনে চলবে। কিন্তু আমাদের যেটা সাধারণ শিক্ষা ব্যবস্থা আছে, তারা কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে, একটা বোর্ডের অধীনে একটা নিয়ম মেনে চলতে হয়। তাহলে ওরা কেন সম্পূর্ণ আলাদাভাবে হবে, বা ওদের সিলেবাস বা ওদের শিক্ষা পদ্ধতি যদি আমাদের দেশের অস্তিত্বের বিরুদ্ধে চলে যায় তখন কি হবে? খালি যোগ করে দিয়ে ইসলামিক ফাউন্ডেশন যে বই বের করেছে ওদের শিক্ষা সম্পর্কে প্রচুর ভুল আছে, প্রচুর মানে ভুলে কথা তারা বলবো। পাকিস্তান আমলেও বেশ কয়েকটা শিক্ষা কমিশন হয়েছিল, আমি সেগুলি বাদ দিয়ে বলছি। বাংলাদেশ হবার পর 72 সনের থেকে 74-এর মধ্যে যে কুদরতে ক্ষুদা শিক্ষা কমিশন রিপোর্ট বেরোলো, সেখানে বলা হয়েছে দেশে এখন বহু ধরনের শিক্ষা ব্যবস্থা আছে, তাকে একীভূত করতে হবে। মাদ্রাসা শিক্ষাকেও একীভূত করার এক ধারা আনার কথা আছে, কিন্তু সমস্যা ছিল মাদ্রাসা শিক্ষা অনেকগুলো ধারায় ছিল। ব্রিটিশ আমলেও ওল্ড স্কিম মাদ্রাসা, নিউ স্কিম মাদ্রাসা, এই দুটোকেই আমরা এখন আলিয়া মাদ্রাসা বলি, সংক্ষেপে বলছি। আর এটাকে খারেজি লাইনের বলা হতো, যেটা কৌমি বলছি আমরা। কৌমি মানে দেশীয়, জাতীয়। ওই যে ব্রিটিশ বিরোধিতা থেকে তারা সেই নাম দিয়েছিল এবং তাদেরকে ওয়াহাবি মাদ্রাসা, খারেজি মাদ্রাসা বলে গালিগালাজ করা হতো। এরা শিক্ষকেরা অনেক কম বেতন নিয়ে, অনেক স্যাক্রিফাইস করে এই শিক্ষা ব্যবস্থায় তারা জড়িত ছিলেন, কিন্তু তারা কোনো এমপ্লয়মেন্ট পান না জাতীয় অর্থনীতিতে। যেটাকে ওই অন্ধকার কথাটা বলছেন, এটাকে আদর্শের দিকে না দেখে যদি আপনি শুধু অর্থনীতির দিকে দেখেন, তাহলে দেখবেন যে তারা জাতীয় অর্থনীতির যেটা উৎপাদনশীল ধারা তার থেকে বিচ্ছিন্ন। এখন শিক্ষা ব্যবস্থার যে 3টা ধারা আমাদের, সাধারণ, আলিয়া এবং কৌমি, এই 3টার সিলেবাস মোটে এরকম একরকম হয়ে গেছে এখন। যেমন সবাই বাংলা, ইংরেজি বাধ্যতামূলক পড়াচ্ছে 3টা ইবতিদায়ী পর্যায়ে। হ্যাঁ, কমি তো পড়াচ্ছে, যে বাংলা আপনাকে দেখতে হবে জিনিসটা, সিলেবাস দেখেন। আমি বলি 2008 সনে প্রকাশিত ডক্টর আলী রিয়াজের বই ফেইথফুল এডুকেশন, তাতে তিনি পাশাপাশি 3টা চিত্র দিয়েছেন। পার্থক্য যদি থাকে সেটা 19-20, 20-25 নয়, অর্থাৎ পর্যায়ক্রমে। যেমন আমাদের সাধারণ শিক্ষা 5 পর্যায়ে বিভক্ত, আমরা দেখি প্রাথমিক মানে নিম্ন মাধ্যমিক বা জুনিয়র, তারপরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এবং আমরা যেটা সলিমুল্লাহ খান, এই বিষয়ে যতগুলো গণমাধ্যমে রিপোর্ট এসেছে বা যতগুলো, আমি আলী রিয়াজের বইটির কথা বলছি না, অনেক জায়গায় আরবি এবং উর্দুতে তারা পড়াশোনা করায়। আর সেটা তো এখনকার সিলেবাসের কথা আমি বলছি। আপনি যেটি, কারণ সাংবাদিক হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে তথ্যকে নিশ্চিত করা। আমি যদি তথ্য ভুল দেই, আপনি সেটা কারেক্ট করে দেবেন। আমি আপনাকে একটা বইয়ের কথা বললাম, যেহেতু আপনার ডিপার্টমেন্ট, আপনার শিক্ষক, সেই জন্য আলী রিয়াজ আমার বন্ধু। তার বই রাটগার্স ইউনিভার্সিটি প্রেস থেকে, বিদেশ থেকে বেরিয়েছে আজ থেকে 8 বছর আগে। সেইখানে তিনি, বইটার নাম হচ্ছে ফেইথফুল এডুকেশন মাদ্রাসাস ইন সাউথ এশিয়া। তো সেইখানে তিনি, বেদবাক্য নয় এটা, তাতেও ভুল থাকতে পারে, কিন্তু মোটামুটি পাশাপাশি আপনি বলছেন কওমি মাদ্রাসাতে বাংলায় পড়ানো হচ্ছে। জি, বাংলা সাবজেক্ট পড়ানো হচ্ছে, বাংলা সাবজেক্ট শুধু পড়ানো, রাইট। বাংলা সাবজেক্ট, গণিত, এটা তো ইংরেজিতে পড়াতে পারবে না তারা। বাংলাকে আর উর্দুর মাধ্যমে পড়াবে, ইংলিশও পড়াচ্ছে। আমার বক্তব্য হচ্ছে আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা এবং সাধারণ শিক্ষা মোটামুটি এখন সমান্তরালভাবে অগ্রসর হচ্ছে। সর্বোচ্চ পর্যায়ে আলিয়া মাদ্রাসা, যেটাকে কামিল বলা হয়, ওনাদের ওখানে ওইটাকেই দাওরায়ে হাদিস বলছে। সেটা তো একটা বিশেষ বিষয়। আমি ডাক্তারি পড়ার জন্য যেমন মেডিকেলে যাব, ডেন্টাল কলেজ আলাদা করব, আপনি বলেন ডেন্টাল কলেজ তো মেডিকেলে পড়ানো যেত, এটা আলাদা করছে কেন? সেই যুক্তিটা আমি দেব না। এটা হচ্ছে জ্ঞানের বিশেষায়ন। যুগের সাথে আধুনিকায়নের কথা বললেন না আপনি, নিজে একটা ইন্টারভিউ, আমার কথা শেষ করি। আমি বলছি যে ওরা যে বিষয়টাতে এম এর সমমান দাবি করছেন, সেইটার বিষয়টাই হচ্ছে আরবিতে বলে মানে ইলমুল কালাম, থিওলজি, অথবা আমরা ইংরেজিতে রিলিজিয়াস স্টাডিজ বলি, ধর্মতত্ত্ব। আমরা এটাকে নাম দিয়েছি আরবি ও ইসলামিক স্টাডিজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি ইসলামিক স্টাডিজ বিভাগ নেই। আমি এক টিভিতে বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমরা ডিগ্রি দেই, বা পাবলিক বিশ্ববিদ্যালয় বলেছি আমি, সেইটা আমরা দিই বটে, আমাদের চেয়ে কিন্তু মাদ্রাসায় অনেক বেশি পড়ানো হয় এমএ পর্যায়ে, যেটাকে এমএ। আপনি এটা বলেছিলেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চেয়ে তারা অনেক বেশি জ্ঞানী। তারা জ্ঞানী তো বটে, জ্ঞানী না হলে ধরেন বিশ্ববিদ্যালয়ে কয়টা, এখানে সহিহ সিত্তা পড়ায় কি? 6টি হাদিস গ্রন্থ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, এটা সাবজেক্টের মধ্যে না থাকলে পড়াবে কেন? আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট আছে তো। ইসলামিক স্টাডিজে আমি বলছি, মাদ্রাসা সিলেবাস নিয়ে আমরা যারা প্রশ্ন করছি, আমি বলছি এই যে আলিয়া মাদ্রাসা তারাও পড়ায়, এবং আমাদের এই যে কওমি মাদ্রাসা তারাও পড়ায়। ধর্মতত্ত্ব বলতে আমরা যে বিষয়টা বুঝি, সেটার মধ্যে এই শাখাটা হচ্ছে হাদিস শাস্ত্র। হাদিস সংকলন, হাদিসের 6টাকে আমরা বলি সহিহ হাদিস, আর কতগুলো জয়ীফ হাদিস।
হাদিসের তো ইতিহাস আছে। ভারতীয় উপমহাদেশে এই আপনি বলছেন যে মাস্টার্সের সমমানের কথা শেষ না করতে বলতে পারবো না, আমি বলছি ওদের এই বিষয়টাতে তারাই বিশেষজ্ঞ, সুতরাং তাদের ডিগ্রিকে এম এর সমমূল্য দেব কি দেব না এটা তো প্রশ্ন উঠতে পারে না, কিন্তু বহু আগে দেওয়া উচিত ছিল। সেটা আপনি বলেছেন, কিন্তু সেই বিষয়ে আমি প্রশ্ন তুলিনি। আমি বলেছি যে তাদের শিক্ষা পদ্ধতির ব্যাপারে কোনো পাঠ্যসূচির যদি মানে নিয়ন্ত্রণের ক্ষমতা সম্পূর্ণ তাদের, সেই বিষয়টাতে প্রশ্ন তুলেছি। আমি লালবাগ মাদ্রাসার এক মৌলভী সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কোন বিষয়ে বক্তৃতা দেন, বলে আমি এইটা হাদিস তাফসীর এগুলি পড়াই। কোন ভাষায় বক্তৃতা দেন, বলে আরবিতে। আমি আপনার ছাত্র আরবি বোঝে, বলে আপনার ইউনিভার্সিটিতে কোন ভাষায় বক্তৃতা দেন, আমি একটু ডাঁট মারে বললাম ইংরেজিতে, বলে আপনার ইংরেজি বোঝে। সমস্যা হচ্ছে আমরা যে ইংরেজিতে বক্তৃতা দেই পারি না, মাঝখানে বাংলা বলা শুরু করি, তো ওনারা বলে কি আমরাও আরবিতে পুরোপুরি পারি না, মাঝে মাঝে একটু বাংলা বলা শুরু করি। এইটা হচ্ছে আমাদের দেশের বাস্তবতা। আমি বলছি ওনারা যে আরবি জানেন, ফার্সি জানেন, উর্দু জানেন, তারপরে বাংলা আমাদের চেয়ে ভালো বলেন, আমি তত ভাষা জানি না। তার মানে আপনি মনে করছেন যে সমমানের সনদ দেওয়াটা একেবারেই লজিক্যাল, এবং তাদের যে আলাদা শিক্ষা ব্যবস্থা থাকবে, আলাদা পদ্ধতি থাকবে, এবং সেখানে যে নিয়ন্ত্রণ তারা পছন্দ করছে না সেটিও একেবারে যুক্তিযুক্ত। আমি 15 সেকেন্ডের তথ্য দেই। আমাদের হরপ্রসাদ শাস্ত্রী যিনি যখন বঙ্গদর্শন পত্রিকায় লিখতেন, বঙ্কিমের পত্রিকায় নাম লিখতেন কি জানেন, গ্রাডুয়েট, এটি লিখতেন। নতুন গ্রাজুয়েট এসেছে, এমএ পাস করেছেন তিনি, কিন্তু তার আগে তাকে আমরা মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী বলি। চর্যাবর্জিনী আবিষ্কার করেছেন। এই ডিগ্রিটা কি? এটা সংস্কৃতের ডিগ্রি। অর্থাৎ ভারতে এইটাকে এম এর মর্যাদা দেওয়া হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় এমএ পাস করেছেন? তা তো দরকার নাই, কিন্তু ওই মহামহোপাধ্যায়ের মতো এগুলো সংস্কৃত ডিগ্রি পাচ্ছেন। এখন তো ভারতে সেটা আছে, দিল্লিতে জ্যোতি ইনস্টিটিউট আছে, সেই ডিগ্রিগুলিকে এম এর সমান বলা হয়। সারা পৃথিবীতে একটা কথা আছে, ইকুইভ্যালেন্সি। আমরা যে বাংলাদেশ থেকে এমএ পাস করে যাই, আমেরিকা এটাকে এমএ সমান ধরে না, এটা বিএ বলেই ধরে। তো যাই হোক, আমি এই সমস্ত কথা বলে কাউকে ছোট করতে চাই নাই। আমার বক্তব্য হচ্ছে মাদ্রাসাতে অনেক মেধাবী শিক্ষক আছেন, তাদেরও স্বীকৃতি দিলে জাতির উপকার হবে। আমি এই প্রসঙ্গে একটু মাহফুজুল্লাহ আপনার কাছে জানতে চাচ্ছি, যে কথাটা সলিমুল্লাহ বললেন যে আমাদের এখান থেকে এমএ পড়ে যায় আমেরিকাতে গিয়ে ওরা, আমরা এটা সবাই জানি। আমার এখান থেকে যারা ইঞ্জিনিয়ারিং পড়ে যায়, একটা কথা বলছি, ওখানে গিয়ে ইঞ্জিনিয়ারিং হায়ার লেভেলে তাকে পড়তে হয় মাসের জন্য। কিন্তু এখান থেকে দাওরায়ে হাদিস পড়ে যারা যদি যায় আমেরিকাতে, তারা ওখানে গিয়ে কী পড়বেন? এই যে ইকুইভ্যালেন্সের যে প্রবলেমটা এখন তৈরি হলো, এই ইকুইভ্যালেন্সের প্রবলেমটা সলভ করবে কী করে গভর্নমেন্ট? দ্যাট ইজ এ বিগ কোশ্চেন। এইটা এক সময় ধরেন ইস্ট ইউরোপিয়ান কান্ট্রি বা সোশ্যালিস্ট কান্ট্রি থেকে যারা ডিগ্রি করে এসছে, তাদের ইকুইভ্যালেন্স নিয়েও কিন্তু আমাদের এখানে অনেক দিন, প্রায় 10-12 বছর ধরে এই বিতর্ক চলেছে যে আসলে সমান কিনা। কারণ রাশিয়াতে কিন্তু পিএইচডি বলা হয় না, রাশিয়াতে অন্য জিনিস মানে ডিগ্রি বলা হয়। তো সেইটার ইকুইভ্যালেন্সটা কী হবে? তারা যদি মাস্টার্সের সমমর্যায় হয়, তাহলে ইকুইভ্যালেন্স কী হবে? কারণ ইকুইভ্যালেন্সটা দরকার এই জন্যে, কর্মক্ষেত্রের জন্য ইকুইভ্যালেন্সটা দরকার, অন্য ক্ষেত্রের জন্য ইকুইভ্যালেন্সটা দরকার না। আপনার পিএইচডিটা একটা জার্মান ব্যাধি, আমি সংক্ষেপে বলি। না, পিএইচডি আমি নিচের লেভেলে শুনেন, ব্রিটেনে এই যে লর্ড কেইনসের মতো লোক, জন রবিনসনের মতো লোক, এদের কারো পিএইচডি নাই। তারা গ্র্যাজুয়েশন সেই লেভেলের ইন্টেলেকচুয়াল তারা আমাদের নাই। না, ওখানে এমএ পাস করাটাকে মরিস জোনস এরা তো নাই। আর আপনি থেকে পাবেন কোথায়? আপনি ছিল না, আমার প্রশ্নটা ছিল যে কোনো রকম নিয়ন্ত্রণ ছাড়া তারা কি পড়াবে না পড়াবে, সেখানে যদি কোনো রকম নিয়ন্ত্রণ না থাকে, সেটি আসলে তদারকি বা নজরদারিরও একটা ব্যবস্থা থাকা উচিত কিনা। একটা বিরতি নিয়ে আসি, একটা আমাকে বিরতি নিতে হবে অনুষ্ঠানে, একটা বিরতি নেমে আসবো, একটা বিরতি নিয়ে আমি ফিরছি জনতন্ত্র গণতন্ত্রে। দর্শক দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আমি একটু ওই নজরদারি প্রসঙ্গটাও আসতে চাই, কিন্তু যে প্রসঙ্গটা বারবার করে তুলছি যে 2013 সালে আসলে আমরা ভুলিনি ঘটনাগুলো, ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডবের কথা তখন ভুলিনি কওমি মাদ্রাসার ক্ষেত্রে, কিন্তু এই ধরনের মানে সম্পর্ক বা তাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার ব্যাপার, কিন্তু নজরদারি যদি না থাকে তাহলে সংস্কারের বিষয়টাও আসবে না, তাহলে তাদের চিন্তাধারারও পরিবর্তন ঘটবে না। আপনি একটা আলাপ আলোচনায় প্রবেশ করেন। ধরুন আমাদের কওমি মাদ্রাসাতে যে ডিগ্রিটা দেওয়া হয় দাওরায়ে হাদিস, এবং হাদিস সংকলনের ইতিহাস, হাদিস সম্পাদনার পদ্ধতি এবং তার একটার সাথে আরেকটা তুলনা করার পদ্ধতি, এটা নিয়ে বিস্তর শাস্ত্র গড়ে উঠেছে গত 500-700-800 বছর ধরে। সেইগুলি পড়ানো হয়। তাদের পড়াশোনার পদ্ধতি সম্পর্কে অনেক সমালোচনা আমাদের আছে। ইউরোপীয় ওরিয়েন্টালিস্টরা ইসলামিক স্টাডিজের নামে হাজার হাজার বই বের করেছে, এনসাইক্লোপিডিয়া অফ ইসলামগুলি বের করেছে। আমি সেই কথা বলছি না। অক্সফোর্ড ইউনিভার্সিটি 12 শতাব্দীতে তৈরি হয়েছে, সেটার নাম ছিল কি, সেকেন্ড স্কুল অফ দি চার্চ। এগুলি মাদ্রাসায় ছিল। আমি বলি সুইডেনের উপসালা,
ইটালির ফ্লোরেন্স থেকে শুরু করে যত ইউরোপীয় মাদ্রাসা আছে সবগুলোই মাদ্রাসায় ছিল, সেগুলো এখন সেকুলার বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। আমাদের দেশে এই রূপান্তরটা হতে পারে নাই উপনিবেশবাদের কারণে। আমাদের এখানে এখন মাদ্রাসা শিক্ষা এবং সাধারণ শিক্ষা আলাদা হয়ে মাদ্রাসা শিক্ষা হয়েছে একটা পরিশিষ্ট মাত্র, কিন্তু ইউরোপে এইগুলি প্রধান স্তরী হচ্ছে। আজকে আপনি জার্মানিতে দেখেন, আজকে আপনি বেলজিয়ামে দেখেন, ক্যাথলিক ইউনিভার্সিটি অমুক সব জায়গাতেই সাধারণ বিশ্ববিদ্যালয় প্রথার মধ্যে তারা ঢুকে গেছে। আপনার যখন কতগুলি বিশ্ববিদ্যালয়, আমি একটা কথা বলি, আমেরিকায় না কলাম্বিয়া ইউনিভার্সিটির ভিতরে ইউনিয়ন থিওলজিক্যাল সেমিনারি আছে, সেই সেমিনারির একজন প্রফেসর, তার নাম ছিল ডরোথি জুল্লে, জার্মান মহিলা, তার একটা কবিতার বই আমি বাংলা অনুবাদ করেছি, নাম হচ্ছে ঘটনাচক্রে আল্লাহর বাদশাহী। আমি এই বই যখন আমি প্রথম বই করলাম, হুমায়ুন আজাদ সাহেব আমাকে বলে, কি তুমি কি নাকি ইসলাম প্রচার শুরু করেছো? আমি তো করছি আল্লাহর ধর্ম প্রচার করছি, এটা খ্রিস্ট ধর্ম, এটা ইহুদি ধর্ম, এটা ইসলাম ধর্ম। যা ইউরোপের একজন পণ্ডিতের কথা বলছি। কাজেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে থিওলজি থাকলে বিশ্ববিদ্যালয়ে একটা ইসলামী বিপ্লব হয়ে যায় না। আমি একটু মাহবুবুল আলম হানিফ, উনি বলছেন যে এতে করে ইসলামিক বিপ্লব সংঘটিত হবে না, কিন্তু তাদের দাবির প্রেক্ষিতে যদি ভাস্কর্য সরানোর বিষয়গুলো আসে, আস্তে আস্তে করে তো আফগানিস্তানে শুরু হয়েছিল এই ভাস্কর্য সরানো থেকে, আস্তে আস্তে দেখা যাবে একসময় তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়েও প্রশ্ন তুলবে, সেটা কি মনে হয় না? আমরা কিন্তু বারবারই বলেছি যে মাদ্রাসার, কওমি মাদ্রাসার স্বীকৃতি দেওয়া আর এই ভাস্কর্য সরিয়ে নেওয়া বা আমাদের বাঙালির যে ঐতিহ্যবাহী যে মোগল শোভাযাত্রা এগুলো বন্ধ করা, এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। তা হয়তো দু একজন বিক্ষিপ্ত রেখে বলেছিল, কিন্তু সেগুলোকে আমরা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে গ্রহণ করেনি বা এটা গ্রহণ করার সুযোগও নেই। এখানে একটা ভাস্কর্যের বিষয় নিয়ে কথা উঠেছে, যেটা নিয়ে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী এই সময় বলেছেন যে হাইকোর্টের প্রাঙ্গণে যে গ্রিক দেবীর আদলের যে মূর্তিটা ওখানে তৈরি করা হয়েছে, যে ভাস্কর্য তৈরি করেছে, সেইটার ওখানে মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন যে এটা আসলে ওখানে কি যৌক্তিকতা ছিল সেটা উনি নিজেও এ ব্যাপারে খুব কনফিউজড আর কি, উনি নিজেও জানেন না। কিন্তু এইটার কারণে যে সমস্ত ভাস্কর্য তুলে সরিয়ে ফেলতে হবে, এটা আসলে আমরা মনে করি যে এই ধরনের কোনো দাবি, এটা তো আজকে, এটা তো অনেক আগে থেকেই এটা জামাত ইসলামী এটা ধরনের চেষ্টা করতো, তারা এই ধরনের সেন্টিমেন্টে কাজে লাগানোর জন্য অনেক সময় তারা করেছে, এরকম উস্কানি দিয়ে ভাস্কর্য ভাঙা, তারা ভাঙচুর করেছে। যেমন আমরা দেখেছি যে বকচত্বরেও আমাদের ওখানে ভেঙেছিল মসজিদে। তো এইটার এই কওমি মাদ্রাসার স্বীকৃতি দেওয়াটা বা এই বোর্ড গঠনের কারণেই যে সমস্ত এগুলা দাবি উঠবে এবং সেটার জন্য যে একটা ভাস্কর্য সরিয়ে নিতে হবে, এই ধরনের আমি মনে করি যে কোনো পরিবেশ সৃষ্টি হবে না। আর এই ধরনের যদি কেউ যদি মনে করে যে তারা কেউ যদি এই ধরনের ফায়দা লুটতে চায়, সেটাকে সরকার যতটুকু ভাবে সম্ভব এটা নিয়ন্ত্রণ করবে, সরকার নিয়ন্ত্রণ করবে। যেহেতু আপনি আছেন, আমার একেবারে অনুষ্ঠানের শেষে আছে, কিন্তু দুটা কথা যোগ করি। এটা একটা হচ্ছে যে ওই যে উনি যেটা বললেন যে এটার সঙ্গে এটা সম্পর্কিত না, সার্কামস্টান্সিয়াল এভিডেন্স বলে একটা কথা আছে, এটা জনমনে এখন কিন্তু প্রতিষ্ঠিত মোটামুটিভাবে যে সার্কামস্টান্সিয়াল এভিডেন্সটা কী জিনিস। আর আমি সলিমুল্লাহ খানের সঙ্গে একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে ওই সময় ওখানে যে ইউনিভার্সিটিগুলি বা অন্যান্য জিনিস হয়েছিল, সেখানে চার্চ ছিল সব কিছুর মালিক। আর আমার এখানে আপনি মসজিদ বলেন, মন্দির বলেন, এমনকি এই যে মাদ্রাসা বলেন, এগুলি কিন্তু সোসাইটি বা জনগণের পয়সায় গড়ে উঠেছে, যার ফলে যেটা গুণগত পার্থক্য রয়ে গেছে। এখানে এই দুটো শুধু রূপান্তরের কথাটা বলছি না, মানে ওই জন্য এখানে সমাজ যতক্ষণ রূপান্তরিত না হচ্ছে, না হলে আপনি ধরেন যদি মুসলমানদের আপনি যদি আলহামরা বিশ্ববিদ্যালয় মানে আলহামরার কথা যদি ধরেন আপনি, বা ধরেন আপনার এই যে হোল ইয়েতে যে ছিল, সেইখানকার যে জ্ঞান বিজ্ঞানের যে বিকাশ 700-800 বছরের তো মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের বিকাশ, সেই বিকাশ থেকে মুসলমানরা পিছিয়ে চলে আসছে না পেছনের দিকে। একটা নোট বলি, আল আজহার বিশ্ববিদ্যালয়ের বয়স 1000-এর বেশি, সেটাও পরিবর্তিত হয়েছে। সেখানে এখন কৃষি একটা অনুষদ হচ্ছে, সেখানে ইঞ্জিনিয়ারিং অনুষদ হচ্ছে, কারণ আজকে জীবনকে তারা ওইভাবে দেখছে। তাহলে কওমি মাদ্রাসার ক্ষেত্রে আসলে পরিবর্তন সংস্কার প্রয়োজন। না এখানে তো হবেই, আপনি দেখাতে পারবেন না, সবকিছুরই পরিবর্তন হয়। সোসাইটি তো পাথরের টুকরা না, আপনি পাথরের টুকরা ঘষলে সেটা ধারালো অস্ত্র তৈরি হয়ে যায়। আপনি পাথরের টুকরা থেকে তা দিলে সেখান থেকে বাচ্চা বেরোবে না, ডিম থেকে ডিমে তা দিলে বাচ্চা বেরোবে। কাজে সমস্যাটা ডাইনামিক জিনিস। একটু খবর নিলে দেখা যাবে দেওবন্দের সিলেবাসও বদলাচ্ছে। দেওবন্দের ওয়েবসাইটে গেলে যে কেউ দেখতে পারেন, 4 ভাষায় ওয়েবসাইটে পাওয়া যায়, আরবিতে পাওয়া যায়, হিন্দিতে পাওয়া যায়, উর্দুতে পাওয়া যায়, ইংরেজিতে পাওয়া যায়। সেখানে পরিষ্কার আছে তারা ইংরেজি পড়া বাধ্যতামূলক তাদের এখন। অথচ এই দেওবন্দে 19বিংশ শতাব্দীতে ইংরেজি পড়া হারাম বলে ঘোষিত হয়েছিল। কাজে পরিবর্তন তো হয়, কারণ সুপ্রিম কোর্টের সামনে যেই মূর্তি, এটা আসলে এটা সম্পর্কে প্রধানমন্ত্রী আর মানে জুডিশিয়ারি এবং লেজিসলেচারের যে এক্সিকিউটিভের যে দ্বন্দ্বটা, এটা আমরা সামনে দেখতে পাবো। এটা এই মুহূর্তে দেখা। একটা জিনিস দেখতে পারি, যেহেতু মাহবুবুল আলম হানিফ আছেন, উনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সেই জন্য আমি একটু জানতে চাচ্ছি, বিএনপি যে অভিযোগ করছে যে
আওয়ামী লীগের বিরুদ্ধে সব নেতার বিরুদ্ধে মামলা তুলে নেওয়া হয়েছে। আমি আরেকটা প্রসঙ্গে চলে গেলাম, সময়ও খুব কম, কিন্তু বিএনপির বিরুদ্ধে মামলাগুলো নতুন করে আবার চালু করা হচ্ছে এবং একের পর এক আবার অ্যারেস্ট শুরু হয়েছে, সেই ক্ষেত্রে কি বলবেন? বিএনপির বিরুদ্ধে এখন যদি কেউ অপরাধ করে সে তাদের বিরুদ্ধে অপরাধের অনুযায়ী তার বিচার হবে, এটাই তো সকলের প্রত্যাশা। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে অপরাধের বিচার করাটাই তো যৌক্তিক। বিএনপি কি মনে করেন যে তারা রাজনীতি করে বলে তারা আইনের ঊর্ধ্বে? অবাক বিষয় না যে বিএনপি একদিন যে ইসলাম ধর্মের রক্ষক হিসাবে দাবিদার ছিল, সেই বিএনপি আজকে এই হেফাজতে ইসলাম বা অন্য অন্য ধর্মীয় দলগুলোর তাদের দাবির মুখে যদি তাদের স্বীকৃতিটা আসে কওমি মাদ্রাসার, সেটা যেন বিএনপির কেন গাত্র দেওয়া হচ্ছে? তারা কেন ই করছে? তাহলে কি আসলে তাদের মুখে ধর্মের কথা, অন্তরে ধর্ম নেই? তাদের তো খুশি হওয়ার কথা ছিল। আপনাকে করে আওয়ামী লীগ এত প্রগতিশীল একটা দল, আওয়ামী লীগ কেন ধর্ম নিয়ে খামাখা এত বাড়াবাড়ি করতে চায়? আমরা তো ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করি নাই। আমরা তো এখানে যেটাই বলেছি যে কওমি মাদ্রাসার স্বীকৃতি, যেটা কওমি মাদ্রাসার কয়েকটা বোর্ড কিন্তু আগে থেকে ছিল বিক্ষিপ্ত আকারে। কওমি মাদ্রাসার স্বীকৃতি না, আমার কথাটা হচ্ছে হেফাজতে ইসলাম, হেফাজতে ইসলামের সাথে একটা সম্পর্ক রয়েছে। হেফাজত বা অন্য আওয়ামী লীগের বক্তৃতাগুলো, আপনি আওয়ামী লীগের বক্তৃতাগুলো যদি ইন্টারপ্রেট করেন, যেটা উনি এখানেও বললেন, আমরা ইসলামিক ফাউন্ডেশন করেছি, আমরা মদ এটা মানে বাজেয়াপ্ত করেছি, আমরা এটা করেছি ওইটা করেছি, এই সমস্ত বক্তব্যের মধ্যে দিয়ে এটা খুব প্রণিধানযোগ্য যে আওয়ামী লীগ ওই ধর্মটাকে ব্যবহার করে, একটু ঘুরিয়ে ব্যবহার করে। আমরা কি আজ পর্যন্ত কি ধর্মকে ব্যবহার করছি? এই কথা বললাম যে যখন আপনার নেত্রী বেগম খালেদা যখন বলে যে আওয়ামী লীগ ক্ষমতা আসলে মসজিদে আজানের ধ্বনি শোনা যাবে না, উলুধ্বনি শোনা যাবে, তখন বাধ্য হয়ে বলতে হয় মুসলমান হিসেবে ওর মুখে মুসলমান, আমরা মুখে না, আমরা অন্তরে মুসলমান, আমরা মুসলমান হিসেবে আমার ধর্মটাকে দেখেন। আপনি একলা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েন আর আমরা পড়ি না, এইটা তো আপনার যে দলটাকে আপনি রিপ্রেজেন্ট করতেছেন সেই দলের শীর্ষ পর্যায়ে যারা আছেন তাদের কথা দিয়ে আমি বলছি, আমি আপনাকে পার্সোনালি বলতেছি না যে তারা কতটুকু মুখে না অন্তরে মুসলমান, সেটা তো প্রমাণিত দেশে। আমি এটা বলেছি যে অন্য দলের নেতাদের মুসলমান হিসেবে আমার যতটুকু ধর্মের প্রতি যত দায়িত্ব পালন করা সেটুকু আমরা করি, আমরা সেটা প্রচার করি না, আমরা বলি না, কিন্তু এটাকে ব্যবহার করেন, এটা বিএনপি ব্যবহার করে আসছে সবচেয়ে। দেখেন আজকে আমি একটা কথা যোগ করি, সময় তো করে যাচ্ছে। আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি চলে আইন অনুসারে, তাদের অ্যাক্ট আছে, প্রত্যেকের আলাদা আলাদা অ্যাক্ট আছে, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির জন্য একটা অ্যাক্ট আছে, মানে প্রাইভেট ইউনিভার্সিটিজ অ্যাক্ট। অনুরূপভাবে প্রয়োজন হলে দেশের মাদ্রাসা যেগুলো বিশ্ববিদ্যালয় পর্যায়ের মাদ্রাসা, তাদের জন্য অ্যাক্ট হবে, সেটাই বলতে চাই, সেটা করা উচিত। এখন মাদ্রাসা শিক্ষা বোর্ড 7টা ছিল, ও শুধু এদের জন্য, এই যে কওমি মাদ্রাসার জন্য, এখন সবগুলোকে মিলে একটা করা হচ্ছে। ওই যে বেফাক মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, আমি ঠিকভাবে বলতে পারি না, অর্থাৎ আরবি শিক্ষকদের অ্যাসোসিয়েশন বা এই টাইপের বোর্ড আর কি, আমরা কওমি মাদ্রাসা বোর্ড বলে ব্র্যাকেটে লিখি। বিক্ষিপ্ত করে ছিল কয়েকটা, এখন সেটাকে এখন তাকে এক করা হচ্ছে, এইটাও একটা ইউনিফিকেশন। এটাই বলতে চাইছিলাম যে এদের মানে একীভূত কোনো সংগঠন আছে কিনা বা বোর্ড আছে কিনা যার মাধ্যমে সবগুলো নিয়ন্ত্রণ না, এখন হচ্ছে, এটা মাত্র গঠিত হলো, যে প্রজ্ঞাপনের মধ্যে এটা আছে, তারা যে বসেছে বৈঠকে, তার মধ্যে 11 এপ্রিল তো প্রধানমন্ত্রী এটা বললেন, আজকে 19 এপ্রিল, এই যে মাত্র এক সপ্তাহ পার হলো, তাদের এর মধ্যে বৈঠক হয়েছে, প্রজ্ঞাপন জারি হয়েছে। কাজটা এত দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে, এটাকে ভোট মনে হচ্ছে। হ্যাঁ, কাজটা দ্রুত গতিতে। কিন্তু আসল কথাতে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রথম হয় 1921-এ, তখন কলকাতা বিশ্ববিদ্যালয় একটা রব তুলেছিল, বলেছে কি ঢাকা বিশ্ববিদ্যালয় হলে আমাদের এফিলিয়েটেড কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে যাবে। তখন বড়লাট তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে না, ঢাকার 10 মাইলের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্ব থাকবে না। স্যার আশুতোষ মুখার্জি তাতেই রাজি হন। এরপরে তখন এই যে স্যার এফ রহমান, আমি শেষ করছি 30 মিনিটে, যখন ভাইস চ্যান্সেলর হলেন, তিনি বললেন প্রথম ভারতীয় ভাইস চ্যান্সেলর বা প্রথম মুসলিম, তিনি 1 বছর থেকে পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার হয়ে চলে গেলেন। তখন রমেশচন্দ্র মজুমদার হন। রমেশকে তখন গভর্নর, বাংলার গভর্নর ডেকে বলেন কি, আপনাকে একটা অতিরিক্ত দায়িত্ব দিব, কি ঢাকা বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশনেরও আপনাকে চেয়ারম্যান হতে হবে, কিন্তু কোনো বেতন দেওয়া হবে না, রাজি আছেন? উনি বলে আমি রাজি। তাহলে তাকে ভাইস চ্যান্সেলর করে, উনি নিজে আত্মজীবনীতে এটা লিখছেন। আমি এই জন্য বলি যে তখন বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল বোর্ড, কিন্তু বাংলাদেশ হওয়ার আগে, পাকিস্তান হওয়ার সময় ইস্ট পাকিস্তানে একটাই বোর্ড ছিল। এখন আমরা কয়টা বোর্ড করেছি? 7, 8, 9, 10টা বোর্ড হয়ে গেছে না? কুমিল্লা, সিলেট, সব বিভাগে একটা বোর্ড হচ্ছে। কাজে মাদ্রাসার ক্ষেত্রে এখন হয়েছে কি, একটাই বোর্ড হচ্ছে। যদি দেশ বড় হয়, যেমন অনেকগুলো বোর্ড করতে হয়, কিন্তু নিয়ন্ত্রণে আসতেই হবে। নিয়ন্ত্রণে আসলে এখানে বোর্ডটা তো মাদ্রাসার অনেকগুলো বিক্ষিপ্ত ছিল, সেটাকে একটা করা হয়েছে। এখন বলা যেতে পারে যে একটা নিয়ন্ত্রণের মধ্যে আসবে, একটা সিস্টেমের মধ্যে আসবে। সেটা আমি শুরুতে আসলে আমি এটাই বারবার জানতে চাইছিলাম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার সাথে গণতন্ত্র থাকার জন্য। আমরা এই নিয়ে আবারও কথা বলবো, কিন্তু আজকের মতো শেষ করছি। গণতন্ত্র সবাইকে ধন্যবাদ।